আসসালামু আলাইকুম সবাইকে। আমি আব্দুল্লাহ আল মামুন। আম, আমরা আজকের প্রোগ্রামটা শুরু করতে যাচ্ছি। সো আই থিঙ্ক মানে মোটামুটি আহ, আমাদের পার্টিসিপেন্ট যতটুকু হয়েছে আমরা এটা নিয়েই রান করি। তো যদি কেউ এর পরে জয়েন করে অবভিয়াসলি আমরা তাকে এখানে অ্যাডমিট করে নিব। আর হচ্ছে থ্যাংক ইউ সবাইকে আজকের প্রোগ্রামে জয়েন করার জন্য। আমাদের আজকের ডিসকাশনটা ছিল হচ্ছে ডেপসেকঅপস রিলেটেড। ডেপসেকঅপস এর জার্নিটা কিরকম সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে, প্লাস হচ্ছে এইটা ক্যারিয়ার অপরচুনিটি সাইবার সিকিউরিটি ফিল্ডে। আসলে যেহেতু ডেপসেকঅপসটা আসলে সাইবার সিকিউরিটির একটা পার্ট, সো এটার ক্যারিয়ার অপরচুনিটিটা বা এটার রোড ম্যাপটা কিরকম হবে সেটা নিয়ে আমরা আমাদের আজকে টোটালি ওয়েবিনারে ডিসকাশন করব। সো আমাদের আসলে আহ, ইয়াতে আমরা ডিসকাশনটা শুরু করতেছি। আমরা বেসিক্যালি একটু ফার্স্ট 15 মিনিটস, মানে 10টা 15 পর্যন্ত আমরা চেষ্টা করব যে আমাদের এই ডিসকাশনটার, আমাদের এই প্ল্যাটফর্ম যেটাতে আমরা হোস্ট করতেছি আর কি প্রোগ্রামটা, এইটার একটু ব্রিফ দেওয়ার জন্য আসলে এইটার পারপাসটা কি, এটা কিভাবে ফাংশন করে, এই টাইপের ডিসকাশনটা। প্লাস হচ্ছে আমরা ডেপসেকঅপস এর ইভলিউশনটা কিভাবে হলো আর কি সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে, বা যারা প্র্যাকটিক্যাল ফিল্ডে সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে তারা আসলে ডেপসেকঅপস এর পার্টটা কিভাবে কাজ করে আর কি, পুরা জিনিসটা ফাংশন করে সেটা নিয়ে আমরা এখানে ডিসকাশন করব। প্লাস হচ্ছে আমাদের নেক্সট একটা পার্টে এখানে হচ্ছে ডেপসেকঅপস তথা হচ্ছে আপনার সাইবার সিকিউরিটির পার্টের রোড ম্যাপটা কিরকম, কিভাবে নিজেকে প্রিপেয়ার করা যায়, এবং এই এটার ক্যারিয়ার অপরচুনিটিটা কিরকম সেটা নিয়ে আমরা ডিসকাশন করব। এবং ফাইনালি কিছু কোশ্চেন আনসারের সেকশন থাকবে, যেটার মাধ্যমে এখান থেকে ওপেনলি যে কেউ তার কোশ্চেনটা করতে পারবে। সো আমরা চেষ্টা করব আমাদের সেভাবে করে আনসার করার। সো ফার্স্ট অফ অল আমরা এই প্রোগ্রামটা হোস্ট করতেছি একটা কোল্ড কফি নামে একটা প্ল্যাটফর্মে। এটা একটা গ্লোবাল টেক কমিউনিটি। বেসিক্যালি আমি একটু আমার নিজের পার্সোনাল ইন্টারেস্ট থেকে এই এই প্ল্যাটফর্মটা করেছিলাম আর কি, লঞ্চ করেছিলাম, যেটার উদ্দেশ্যটা এরকম যেখানে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্ট যারা, তাদেরকে ইনভাইট করি আমরা আমাদের এই প্ল্যাটফর্মে, যেন তাদের ইনসাইটটা আমাদের যারা অডিয়েন্স, অডিয়েন্স বলতে সাধারণত আমরা এখানে ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট আর কি, তাদেরকে আমরা এখানে ইনভাইট করি, বাট ইট ইজ ওপেন টু অল আমাদের প্ল্যাটফর্মটা। সো ইউনিভার্সিটির তারা তাদের ক্যারিয়ারের যে চ্যালেঞ্জগুলা, সেই চ্যালেঞ্জগুলা এখানে ডিসকাশন করতে পারে, আমাদের প্ল্যাটফর্মের থ্রুতে ডিসকাশন করতে পারে, এবং তাদেরকে একটা গাইডলাইন দেওয়ার আমরা চেষ্টা করি। তো এটার জন্য আসলে এই প্ল্যাটফর্মটা তৈরি করেছিলাম। সো এটা অনলাইন একটা ওয়েবিনার এর মাধ্যমে আমরা এই প্রোগ্রামটা রান এই মুহূর্তে করছি আর কি, বাট ফিউচারে হয়তো ফিজিক্যালি আমরা ক্যাম্পাসে যে আমরা এই প্রোগ্রামটা রান করব এই ধরনের একটা প্ল্যান আছে। সো এটা হচ্ছে আমরা নেক্সট টাইম যদি কোনো ক্যাম্পাসে যাওয়ার অপরচুনিটি থাকে সেটা অবভিয়াসলি আমরা কমিউনিকেট করে আমরা ইনশাল্লাহ অন ক্যাম্পাসে বা অন সাইটে আমরা প্রোগ্রাম হোস্ট করতে পারি আর কি। তো যদি কারোর আমরা এখানে আজকে হয়তো সাইবার সিকিউরিটি পার্ট নিয়ে ডিসকাশন করবো ইনশাল্লাহ, বাট নেক্সট টাইমে যদি কারোর অন্য কোনো ফিল্ডে কোনো ইন্টারেস্ট থাকে, লাইক তোমাদের অন্য কোনো টেকনিক্যাল যে কোনো টাইপের ফিল্ডে আর কি হয়তো কোনো ইন্টারেস্ট যদি থাকে, সেক্ষেত্রে আমাদেরকে একটা রিকোয়েস্ট করলে আমরা সেভাবে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করবো। অবভিয়াসলি মার্কেট এক্সপার্ট যিনি আছেন একজনকে আমরা, একজন বা দুইজনকে আমরা ইনভাইট করবো, ইনভাইট করে আমরা অনলাইন ওয়েবিনারের থ্রুতে আমরা ওই টপিকস এর উপর ডিসকাশন করার চেষ্টা করবো আর কি। সো ওরা নেক্সট টাইমে যদি ওরকম কেউ থাকে, সো ওরকম কেউ থাকলে আমরা চেষ্টা করব যে তাকে করার আর কি, তার যে প্রোগ্রামটা সেই প্রোগ্রামটা আমরা পোস্ট করার। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে আমাদের এই প্ল্যাটফর্মে জয়েনের জন্য অবভিয়াসলি আমাদের একটা অ্যাপ আছে যেটা হচ্ছে coldcoffee.com। এটা হচ্ছে আমাদের মেন হোস্টিংটা। আর এছাড়া আমাদের সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের পেজ গ্রুপ বা লিঙ্কডইনের পেজ গ্রুপ এবং ইউটিউব এগুলার পেজ গ্রুপ আছে। যদি আমাদের সাথে কেউ কন্ট্যাক্ট করতে চায় সেক্ষেত্রে ইমেইলের থ্রুতে আমাদেরকে টেক্সট করলে আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর কি। হয়তো এখানে হচ্ছে যে কোনো ধরনের কোয়েরি, ফর এক্সাম্পল প্ল্যাটফর্ম রিলেটেড যে কোনো ধরনের ট্রাবল শুটিং, অথবা হচ্ছে
কেউ যদি মনে করে যে কেউ একটা তার ক্যাম্পাসে কোনো প্রোগ্রাম করতে চাচ্ছে, সেক্ষেত্রে আমাদেরকে একটা রিকোয়েস্ট করলে আমরা চেষ্টা করব যে এখানে তার ওই প্রোগ্রামটাকে হোস্ট করার আর কি। তো ইমেইলের থ্রুতে আমাদের সাথে কমিউনিকেট করা যাবে। সো আমাদের সাথে আজকে আমাদের মেইন যিনি অনারেবল গেস্ট আছেন, আমার ইউনিভার্সিটির বড় ভাই এমডি ইসমাইল হোসেন চৌধুরী। উনি হচ্ছে লাস্ট 15 ইয়ার্স ধরে সাইবার সিকিউরিটি ফিল্ডে জবে কর্মরত আছেন, এবং উনি হচ্ছে রাইট নাও ভাইস প্রেসিডেন্ট হিসাবে এবং হেড অফ আইটি সিকিউরিটি হিসাবে মধুমতি ব্যাংকে আছেন। সো আর হচ্ছে ভাই অনেকগুলা সার্টিফিকেশন করেছেন সাইবার সিকিউরিটি ফিল্ডে, এবং অনেক এক্সপার্ট আর কি এই স্পেশালি সাইবার সিকিউরিটি ফিল্ডে। এই কারণে ভাইয়াকে আমাদের এই প্রোগ্রামে ইনভাইট করা। সো থ্যাংক ইউ ভাইয়া আমাদের প্রোগ্রামে জয়েন করার জন্য। ভাইয়া যদি আপনি শর্টে কিছু বলেন অডিয়েন্সদের উদ্দেশ্য। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর প্রেজেন্স। অবভিয়াসলি আপনার প্রেজেন্সটা আমাদের প্রোগ্রামের একটা খুব একটা ভালো একটা গাইডলাইন হবে আশা করি। সো থ্যাংক ইউ সো মাচ ফর দ্য জয়নিং। অ্যান্ড নেক্সটে আমি আব্দুল্লাহ আল মামুন। আমি লাস্ট 12 বছর ধরে সফটওয়্যার ডেভেলপমেন্ট ফিল্ডে আছি। আমি বেসিক্যালি হচ্ছে প্রাইম এশিয়া ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, প্লাস হচ্ছে আপনার ডাটা সাব সিস্টেম প্রাইভেট লিমিটেড সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এবং রবি আজিয়াটা লিমিটেডে ম্যানেজার হিসেবে আইটিতে আছি আর কি। সো আর হচ্ছে এমনিতে আমি রুয়েট থেকে আমার গ্রাজুয়েশনটা কমপ্লিট করেছি। আর হচ্ছে আমার বেসিক্যালি ইয়াতে এআই এমএল এই রিলেটেড ফিল্ডে ইন্টারেস্টেড আছে, এবং ওই রিলেটেড আমার একটা স্টার্ট আপ কোম্পানি নিয়ে আমি কাজ করতেছি, alphareaction.com। এটা আমার নিজের একটা পার্সোনাল স্টার্ট আপ কোম্পানি। সো এখানে আমি বেসিক্যালি এআই রিলেটেড যে টপিকস গুলা লাইক এআই এর এজেন্টিক এআই এর বিভিন্ন কম্পোনেন্ট, এগুলো নিয়ে আমরা আসলে এখানে বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছি। সো এটা জাস্ট আমরা রিসেন্টলি শুরু করেছি। সো আই থিঙ্ক নেক্সটে এটা নিয়ে আরো ফার্দার আমরা ডিসকাশন করতে পারবো। তো থ্যাংক ইউ সবাইকে। আর আমি বেসিক্যালি ইউডিমির একজন ইনস্ট্রাক্টর, এবং অ্যামাজন কিন্ডেলে আমার একটা বই আছে। তো এইটা আর কি মোটামুটি আমার সম্পর্কে। আর এমনিতে আমার লিঙ্কডইন প্রোফাইল দেখলে আসলে যে কেউ ফলো করতে পারে। সো যে কোনো ধরনের কোয়েরি থাকলে ওইখানে আমার সাথে কমিউনিকেট করা যাবে। আর আরেকটা জিনিস হচ্ছে থ্যাংক ইউ সো মাচ এখানে রুয়েট সাইবার সিকিউরিটি ফোরামকে, যে তারা এত সুন্দর একটা প্রোগ্রাম করেছে, এবং স্পেশালি থ্যাংকস টু মাসুম। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার এফোর্ট। অ্যান্ড অবভিয়াসলি আমি আসলে এখানে ফার্স্টে কমিউনিকেট করেছিলাম সম্ভবত রাকিব মাহমুদের সাথে। সো রাকিব মাহমুদ মাসুমকে রেফার করে। তো দুইজনকেই থ্যাংক ইউ তোমাদের এফোর্ট দেওয়ার জন্য। এবং আই থিঙ্ক এটা কুইটের সাথে আমাদের ফার্স্ট প্রোগ্রাম। সো ইনশাল্লাহ নেক্সট টাইম আরো অনেক ইন্টারেক্টিভ প্রোগ্রাম করতে পারবো যে কোনো ধরনের টেক ফিল্ডে আর কি। সো মাসুম অথবা রাকিব যদি তোমাদের কিছু বলার থাকে একটু দু এক লাইনে একটু বলতে পারো আর কি আমাদের অডিয়েন্সদের উদ্দেশ্যে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। অবভিয়াসলি হ্যাঁ, তোমাদের যদি ওরকম নেক্সটে কোনো ডিমান্ড থাকে, নট অনলি তোমাদের সাইবার সিকিউরিটির সাথে হয়তো কাজ করতেছি, ব্যাপারটা এমন না যে অনলি সাইবার সিকিউরিটি টিমের সাথে আমরা কাজ করব। নেক্সট টাইম যদি অন্য কম্পিউটিং সোসাইটি বা আদার্স ডিফারেন্ট কোনো ইয়া থাকে আর কি, যেটা টেক ফিল্ড রিলেটেড, সিএসসি ট্রিপল রিলেটেড, আমাদেরকে রিকোয়েস্ট করলে অবভিয়াসলি আমরা তোমাদেরকে রিচ করে আমরা একজন বা দুইজন ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্টকে ইনভাইট করবো আর কি এই ধরনের ওয়েবিনার করার জন্য। তো থ্যাংক ইউ সবাইকে আজকে জয়েন করার জন্য। সো আমরা 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 বেসিক্যালি আমাদের আজকের ডিসকাশনের মেইন পার্টটাতে চলে যাচ্ছি। আমরা বেসিক্যালি ডেভসেকঅপসটা কিভাবে ইয়াতে আসলো, সফটওয়্যার ডেভেলপমেন্টের ভেতর আসলো, সেটা নিয়ে আমরা ডিসকাস করব। সো এখানে আসলে যেহেতু সময়টা একটু কিছু কনস্ট্যান্ট আর কি, হনেস্টলি আমি আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন আর কি, যে ডেভসেকঅপস নিয়ে যদি একজন ইন্ডাস্ট্রি ফিল্ডে এক্সপার্ট হতে চায়, সেক্ষেত্রে দেখা যায় যে তার মানে মিনিমাম হয়তো 2 থেকে 3 বছর বা সেক্ষেত্রে 5 বছর পর্যন্ত একটা এফোর্ট দেওয়া লাগে। সো আমরা হয়তো এই ডিসকাশনটা হয়তো ডেভসেকঅপস রিলেটেড ডিসকাশনটা হয়তো হাফ অ্যান আওয়ারের ভিতর করবো। তো এখানে আসলে সব টপিকস নিয়ে আমরা ডেপথে যেতে পারবো না, বাট আমরা চেষ্টা করব একটা টাচ দেওয়ার জন্য যে আসলে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল অথবা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে ডেভসেকঅপসটা কিভাবে কাজে দেয় এবং এইটার ফাংশনটা কিভাবে করে।
পাইপলাইনটা কিভাবে কাজ করে। তো আমরা এইটা নিয়ে একটা ডিসকাশন করার চেষ্টা করব। তারপরেও যদি আমাদের ডিসকাশনের পরে নেক্সটে যদি কারোর কোনো স্পেসিফিক কোশ্চেন থাকে, লাইক কোনো আরো ডেপথে আমি যেতে চাই, ডেপথের কোনো কোশ্চেনে যেতে চাই, সেই ক্ষেত্রে আমাদের সাথে একটু অন টু অন অথবা আমাদের প্ল্যাটফর্মের থ্রুতে আলাদাভাবে কোশ্চেন করলে আমরা সেভাবে আনসার করার চেষ্টা করব। সো ফার্স্টে আমি যেটা করি, একটা প্রজেক্ট নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এটা আই থিঙ্ক সবাই মোস্ট কমন একটা প্রজেক্ট, যেটা হচ্ছে আমরা ইউনিভার্সিটি লেভেলে অথবা যখন আমরা প্রোগ্রামিং শুরু করি তখন এই টাইপের একটা প্রোগ্রামিং বা এই টাইপের একটা প্রজেক্ট দিয়ে আমরা সাধারণত কাজ করি, এবং এইটার ফিচার ফাংশনালিটিটা মোটামুটি সবারই জানা। স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম কিভাবে কাজ করে, সেটা স্কুল কলেজ এই টাইপের কোন একটা স্টুডেন্ট ম্যানেজমেন্ট কিভাবে করব সেটার আর কি একটা প্রজেক্ট দিয়ে আমি আমার ডেপসেকপস এর এই ফ্লোটা বোঝানোর চেষ্টা করব। সো মনে করো তুমি হচ্ছে কোন একটা কোম্পানির প্রজেক্ট ম্যানেজার। সো তুমি চাচ্ছ কোন একটা স্কুল থেকে তোমাকে একটা রিকোয়ারমেন্ট দিয়েছে যে আমাদের স্কুলের জন্য একটা স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করে দিতে হবে। সো যখন এটা করতে হবে তখন অবভিয়াসলি তোমার কোন একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল এটা ফলো করতে হবে। যে কোন একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে কি হয়, যে প্রথমে হচ্ছে যখন ক্লায়েন্টের সাথে বা স্কুল যে যারা হচ্ছে প্রজেক্টটা করতে চায় তাদেরকে আমি সাধারণত ক্লায়েন্ট বলবো। সো ক্লায়েন্টের সাথে তুমি ডিসকাশন করলা, দেন হচ্ছে তুমি একটা প্ল্যানিং করবা। প্ল্যানিংটা এরকম যে আমি কি প্রজেক্টটা করতে চাই, প্রজেক্টে কি কি থাকবে, এই টাইপের একটা প্ল্যানিং, যেটা হচ্ছে বেসিক লেভেলের। দেন হচ্ছে একটা অ্যানালাইসিস করতে হবে আমার এখানে কি ধরনের ফিচার ফাংশনালিটি থাকবে। তারপরে হচ্ছে ডিজাইনটা চুজ করতে হবে যে আমার কোন ফিচারে কি ধরনের ডিজাইন থাকবে। দেন হচ্ছে ইমপ্লিমেন্টেশন, আমরা ফাইনাল হয়তো কোডিং পার্টে যাব বা আদার্স ইনফ্রা যে পার্টটা সেটা সেট আপ করার জন্য আমরা কাজ করব। যখন ইমপ্লিমেন্টেশনটা কমপ্লিট হয়ে যাবে দেন আমরা টেস্টিং ফেজে যাব, বা টেস্টিং এর সাথে আদার্স যে ইন্টিগ্রেশন গুলো সেগুলোতে যাব, এবং টেস্টিং এর পরে আমরা এটাকে ডেপ্লয়মেন্টে চলে যাব। ডেপ্লয়মেন্টের পরে দেন আবার মেইনটেনেন্স, যে এটার কন্টিনিউয়াস মেইনটেনেন্স, কন্টিনিউয়াস মনিটরিং, এই টাইপের পার্টের থ্রুতে এই আসলে একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল যেটা প্রসেস সেটা কাজ করে। সো সিমিলার ওয়েতে আমরাও স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমটা আমরা তৈরি করব। আচ্ছা, সো এইখানে এই যে প্রজেক্টের ওয়ার্ক ফ্লো আমি আগে যেটা বললাম সেটাই আর কি। সো এইটা নিয়ে আর বেশি কিছু বলতেছি না। সো এইখানে হচ্ছে স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সেটার জন্য কি কি ধরনের রোল থাকে, সাধারণত স্টুডেন্ট থাকে, টিচার থাকে এবং অ্যাডমিন থাকে। সো স্টুডেন্টরা তাদের পার্সোনাল রেজাল্ট বা তাদের পার্সোনাল ডিটেলস গুলা দেখবে, টিচাররা মার্কস এন্ট্রি দিবে, স্টুডেন্টরা তাদের মার্কস গুলা দেখবে, এবং একজন অ্যাডমিন যে একজন বা দুইজন অ্যাডমিন যে হচ্ছে এই পুরা সিস্টেমটাকে কনফিগারেশন ম্যানেজমেন্ট বা রোল প্রিভিলেজ গুলা ঠিকঠাক করা এগুলোর জন্য কাজ করবে। আর এখানে কিছু ডামি টাইপের কিছু দেওয়া হয়েছে যে কার কি ফিচার ফাংশনালিটি সেগুলো আর কি এখানে দেওয়া হয়েছে। সো এটা জাস্ট একটা বেসিক লেভেলের, বাট রিয়েল লাইফ প্রজেক্টে অবভিয়াসলি এতটুকু থাকে না, আরো অনেক বড় থাকে আর কি, আরো অনেক বড় লেভেলের ফিচার ফাংশনালিটি বা অনেক কিছুই থাকে। তো আমরা জাস্ট একটু ডামি হিসাবে এটা ধরে নিচ্ছি যে স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সেখানে আমরা এই ধরনের ফিচার ফাংশনালিটি এবং কে কি কি ইউজ করবে সেটা। আচ্ছা, এরপরে আমাদের স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য আমরা একটা ডায়াগ্রাম তৈরি করতেছি। এটা ইআর ডায়াগ্রাম হতে পারে অথবা আমাদের একটা ফ্লো ডায়াগ্রাম হতে পারে। সো এটা একটা কাইন্ড অফ ফ্লো ডায়াগ্রাম যেখানে ফ্যাকাল্টি, স্টুডেন্ট, অ্যাটেন্ডেন্স, মার্কস, এই পুরো প্রসেসটা কিভাবে কাজ করবে। সো এই টাইপের একটা ডিজাইন নিয়ে কাজ করা হয়। সো এটা আমি আবারও বলতেছি এটা একটা ডামি ডিজাইন। রিয়েল প্রজেক্টের এতটুকু থাকে না, রিয়েল প্রজেক্টটা অনেক ভাস্ট একটা জিনিস। সো এটা জাস্ট একটা হয়তো চিন্তা করে রাখলাম যে আমরা একটা ডিজাইন তৈরি করলাম আর কি। আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে ডিজাইন করার পরে আমরা হচ্ছে যে এইটার টেকনিক্যাল স্পেসিফিকেশনটা রেডি করব, যে এটার ফ্রন্ট এন্ডটা কি হবে, ডিবিটা কি হবে, ব্যাক এন্ডের সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজটা কি হবে, ফ্রেমওয়ার্ক কি ইউজ করব, সার্ভার কিসে হোস্ট করবে, এই টাইপের আর কি কিছু জিনিস টেকনিক্যাল স্পেসিফিকেশন। সো এইটা এর বাইরে হয়তো আরো অনেক কিছু থাকতে পারে। আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে একটা টিম ফর্ম করলাম, যেহেতু আমি একটা প্রজেক্টের ম্যানেজার, তো আমি একটা টিম ফর্ম করলাম। টিমে কে কে থাকবে, বিজনেস থাকবে, বিজনেস থাকবে একজন, যে হচ্ছে বিজনেসের যে নিডস গুলা সেটাকে ডকুমেন্টেড করে একটা বিআরডি বা বিজনেস রিকোয়ারমেন্ট ডকুমেন্ট সেটা প্রিপেয়ার করবে। দেন হচ্ছে ডেভেলপার থাকবে, ডেভেলপার হচ্ছে সোর্স কোড গুলা করবে। আর একজন যে হচ্ছে লোকাল রিপোতে, লোকাল কম্পিউটার হোক বা লোকাল কোন একটা রিপো সিস্টেম, সেখানে হচ্ছে তার প্রজেক্ট গুলাকে ডাম্প করবে।
দেন হচ্ছে একটা ডিবিএ টিমে একজন মেম্বার থাকতে পারে। এটা একটু এক্সাম্পল হিসেবে বলতেছি, ডিবিএ টিমে একজন মেম্বার যে ডাটাবেস লেভেলটা মেনটেন করবে, এবং এসকিউএ সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স অথবা সফটওয়্যার কোয়ালিটি টেস্টিং, যারা হচ্ছে সফটওয়্যার কোয়ালিটি গুলো চেক করবে। এরপরে অবভিয়াসলি আমাদের সাইবার সিকিউরিটি টিমের জন্য কেউ একজন আচ্ছা, কেউ একজন সাইবার সিকিউরিটি টিমের মেম্বার থাকতে পারে যে হচ্ছে আমাদের এন্টার অ্যাপ্লিকেশন গুলোকে চেক করবে। দেন হচ্ছে নেটওয়ার্ক কনফিগারেশন হচ্ছে যে হচ্ছে বিভিন্ন ধরনের কানেক্টিভিটি তৈরি করবে, অথবা ডিবি লেভেল বা আমাদের সার্ভার সাইট এই পুরো জিনিসটাকে মেনটেন করবে। এবং আমাদের প্রজেক্টটা যদি ক্লাউডে থাকে সেখানে ক্লাউডের একজন অ্যাডমিনিস্ট্রেটর থাকতে পারে, অথবা সি প্যানেল হোক, শেয়ার হোস্টিং হোক, হোয়াট এভার ইট ইজ, সেটা দিয়ে সে হচ্ছে আমাদের হোস্টিংটা ম্যানেজ করবে। তো এটা হচ্ছে বেসিক একটা টিমের স্ট্রাকচার, এটা একটা বেসিক স্ট্রাকচার। ওকে, এখানে যেটা হয়, একটা ডেভেলপার তার সোর্স কোড করার পরে সেটাকে বিল্ড করে আর কি, বিল্ড করে সেটাকে একটা টেস্ট সার্ভার বা ভার্চুয়াল মেশিনে তার সোর্স কোডটাকে ডিপ্লয় করলো আর কি। তো ডিপ্লয় করার পরে সেটাকে যখন পাবলিশ করবে, পাবলিশ করলে সেটা একটা সার্ভার, যেটা ভার্চুয়াল মেশিন সার্ভার, সেই ভার্চুয়াল মেশিন সার্ভারে তার প্রজেক্টটাকে ডিপ্লয় করলো। আচ্ছা, সো এইখানের যে কাজগুলা হবে, একটা রিকোয়ারমেন্ট আসা থেকে রিকোয়ারমেন্ট গুলোকে প্রসেস করা, সেই কাজটা করার জন্য আমরা একটা মেথোডোলজি ফলো করি যেটাকে বলা হয় অ্যাজাইল মেথোডোলজি। সো এইটা হচ্ছে অ্যাজাইল মেথোডোলজির একটা ফ্লো। সো আমাদের আরো অনেক মেথোডোলজি আছে, লাইক ওয়াটারফল মেথোডোলজি, বা আরো অনেক প্রসেস আছে, বাট এর ভেতর অ্যাজাইলটা অনেক বেটার। বেটার এই সেন্সে যে এখানে আসলে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট গুলোকে প্রপারলি ম্যানেজ করা যায়। বাট এমন না যে ওয়াটারফল মেথোডোলজি একদম ইউজলেস। মার্কেটে বহুত অ্যাপ্লিকেশন আছে, অনেক অ্যাপ্লিকেশন আছে যে অ্যাপ্লিকেশন গুলা ওয়াটারফল মেথোডোলজিতে চলে, বাট আমরা এখানে হয়তো ধরে নিচ্ছি আমাদের প্রসেসটা অ্যাজাইল মেথোডোলজিতে চলবে আর কি। সো এটা হচ্ছে অ্যাজাইল মেথোডোলজির একটা বেসিক একটা ফ্লো। আচ্ছা, অ্যাজাইল মেথোডোলজির কিছু সুবিধা আছে, সুবিধা গুলা হচ্ছে যে ক্লায়েন্ট যখনই কোনো একটা রিকোয়ারমেন্ট দিবে, সেই রিকোয়ারমেন্ট গুলাকে মনে করো একটা প্রজেক্টের কাজ চলতেছে আর কি, আমরা মাঝখানে আছি। সো অ্যাজাইলের সুবিধাটা হচ্ছে আমি প্রজেক্টের মাঝখানে থেকেও ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা নিতে পারি, যেটা আসলে ওয়াটারফলে ডিফিকাল্ট আর কি, ম্যানেজ করাটা ডিফিকাল্ট। তো এখানে আরো অনেক ব্যাপার আছে, আমি জাস্ট এই পয়েন্টটাকে মেনলি হাইলাইট করতেছি যে অ্যাজাইল মেথোডোলজি বেশ কিছু অ্যাডভান্টেজ আছে, যে অ্যাডভান্টেজের কারণে আমরা এই অ্যাজাইল মেথোডোলজিকে চয়েস করেছি। আচ্ছা, এরপরে চিন্তা করো আমরা প্রজেক্টটা করে ফেলেছি, যে স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম সেটাই করে ফেলেছি। এখন আরো 5টা স্কুল থেকে বা 10টা স্কুল থেকে আমার কাছে রিকোয়ারমেন্ট আসলো যে সিমিলার তাদের স্কুলের জন্য আমার প্রজেক্টটাকে করে দিতে হবে, স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম এটা করে দিতে হবে। তো আমি যেটা করব আর কি, যে মানে আমার এখন যে সেট আপটা করতে হবে সেটা হচ্ছে আমার একটা সোর্স কোড, যে সোর্স কোডটাকে আমি মাল্টিপল স্কুলের জন্য ম্যানেজ করব। তো এইটার জন্য আমরা কি কাজ করতে পারি, এটার জন্য একটা প্রসেস আছে যেটাকে বলে স্যাস প্রসেস, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। তো সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস এটা একটা প্রসেস, যে প্রসেসের থ্রুতে আমরা আমাদের সফটওয়্যারটাকে সার্ভিস হিসেবে ব্যবহার করে আমরা মাল্টিপল ক্লায়েন্টের কাছে আমরা এটাকে দিয়ে দিতে পারি। সো এইটার জন্য যেটা করা হয় যে সোর্স কোড একটা থাকে কিন্তু মাল্টিপল ডিবি থাকে, মাল্টিপল ডিবিটা হচ্ছে মাল্টিপল স্কুলের বা মাল্টিপল স্কুলের জন্য তাদের যে ইনফরমেশন গুলো সেগুলো হচ্ছে মাল্টিপল ডিবিতে থাকবে, এবং একটা সোর্স কোডের মাধ্যমে মাল্টিপল অ্যাপ্লিকেশন চলবে। এই ধরনের একটা মডেলটাকে বলা হয় স্যাস মডেল। সো এটা দিয়ে আমি ইজিলি আমার ইয়ারটাকে প্রজেক্ট টিমকে কোঅপ করতে হবে, কোঅপ করে আমরা মাল্টিপল স্কুলের জন্য আমার প্রজেক্টটাকে রেডি করতে পারি। তো যেহেতু আমার এখন প্রজেক্টের আগের যে টিমটা ছিল, টিমটা এরকম একটা প্রসেসে কাজ করতো। তো এখন যে সমস্যাটা হচ্ছে, যেহেতু আমার টিমটা বাড়লো, মানে আমার যেহেতু প্রজেক্টের ভলিউমটা বাড়লো, যার কারণে আমার এখানে হচ্ছে মানে বিজনেস ডেভেলপমেন্ট টিমে আমি আরো কিছু লোক হায়ার করলাম। তারপরে হচ্ছে আমাদের ডেভেলপার টিমে মাল্টিপল মেম্বারকে হায়ার করলাম। আগে হয়তো একজন সোর্স কোড করতে একটা স্কুলের জন্য, 5টা স্কুলের জন্য আমার 5জন ডেভেলপারকে হায়ার করা লাগলো, যেহেতু আমার কাজের ভলিউমটা বেশি। আচ্ছা, এরপরে ডিবি টিমে আমি 2জনকে নিলাম, কিউএতে 2জনকে নিলাম, এটা এক্সাম্পল আর কি। সফটওয়্যার টেস্টিং এ 3জনকে নিলাম, নেটওয়ার্ক কনফিগারেশনে 2জনকে নিলাম, এরপরে ডেপ্লয়মেন্টের জন্য আমি 3জনকে নিলাম। সো এইটা নিয়ে আমি একটা টিম ম্যানেজ করলাম। বাট এখন সমস্যাটা হচ্ছে, আগে একজন সোর্স কোড করতো একটা প্রজেক্টের জন্য, এখন ওই একটা প্রজেক্টের জন্য 5জন সোর্স কোড করে। সো আমি
5 জন ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে কাজ করতেছেন, ডিফারেন্ট ডিফারেন্ট মডিউলে কাজ করতেছেন। তো যেহেতু মাল্টিপল মডিউলে কাজ করতেছে এবং সেটাকে একটা জায়গাতে আমার ডাম্প করতে হচ্ছে বা একটা জায়গাতে আমাকে কম্বাইন করতে হচ্ছে, তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের যেটা ব্যবহার করা লাগে সেটা হচ্ছে ভার্সন কন্ট্রোলিং সিস্টেম, সোর্স কোডের ভার্সন কন্ট্রোলিং সিস্টেম। এইটার ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি একটা সোর্স কোডকে আজকে একটা কোড করলাম, সেটাকে একটা ভার্সন হিসাবে কেউ একজন রেখে দিবে আর কি, সে রেখে দিবে বা ট্র্যাক করবে যে এটা সোর্স কোডের 1 নাম্বার ভার্সন। আগামীকালকে যেটা করব আগামীকালকে যেটা করব সেটা হচ্ছে ওই কোনো একজন ম্যানেজার, সে ম্যানেজার মানে এটা সফটওয়্যার বা সিস্টেম ম্যানেজার আর কি, যে হচ্ছে সোর্স কোডটাকে সেকেন্ড একটা ভার্সনে কনভার্ট করবে। কখনো যদি আমার সেকেন্ড ভার্সনে কাজ করতে যে দেখি যে কোনো একটা মিস্টেক হয়েছে, আমার ব্যাকট্র্যাক করতে হবে, প্রিভিয়াস ভার্সনে যেতে হবে, তাহলে আমি ওই ম্যানেজারের থ্রুতে এই ভার্সন কন্ট্রোলিং যে সিস্টেম এইটার থ্রুতে আমি গতকালের ভার্সনে চলে যেতে পারি আর কি। তো এই ধরনের একটা সুবিধার জন্য আসলে এই ভার্সন কন্ট্রোলিং সিস্টেমটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে। আচ্ছা, তো এই ভার্সন কন্ট্রোলিং সিস্টেমের জন্য বিভিন্ন ধরনের টুলস ইউজ করা যায়। মানে আমি যে ম্যানেজার কথা বলতেছিলাম যে হচ্ছে ভার্সন কন্ট্রোলিংটা ম্যানেজ করে, সেটার জন্য গিটকে আমরা ব্যবহার করতে পারি, অথবা এসবিএন, এরকম আরো অনেক টুলস আছে যে টুলস গুলোকে আমরা ইউজ করতে পারি, বাট গিটটা মোস্ট পপুলার আর কি ভার্সন কন্ট্রোলিং এর জন্য। আচ্ছা, তো এখন হচ্ছে আমার যেটা হলো, আমার যারা 5 জন টিম মেম্বার আছে তারা হচ্ছে এই গিটের মাধ্যমে সোর্স কোডটা করতেছে ইজিলি। আমার 5 জন ডেভেলপার 5টা ডিফারেন্ট ডিফারেন্ট মডিউলে কাজ করতেছে, কোডটা ইজিলি ম্যানেজেবল। আচ্ছা, আর এখন সোর্স কোডটাকে আমি কিভাবে মানে কোন রিপোতে রাখবো, মানে কিভাবে রাখবো, সেটার জন্য আমরা এখানে বিভিন্ন ধরনের অনলাইন রিপো আছে, যেটা হতে পারে বিটবাকেট, গিট হাব, গিটল্যাব। গিটল্যাবটা হচ্ছে লোকাল প্রিমিসেসে রাখা হয়, আর গিট হাবটা এটা অনলাইন রিপোজিটরি, ওটা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাক্সেসেবল। সো এখানে যে কোনো ধরনের রিপোজিটরি সিস্টেম রাখা যায়। রিপোজিটরি সিস্টেমের সুবিধাটা হচ্ছে যে আমার সোর্স কোডটাকে একটা অনলাইন ইয়াতে রাখে, অনলাইন একটা জায়গাতে রাখে, যেটা সুবিধা হচ্ছে আমি আজকে কাজ করতেছি, আমি হয়তো ঢাকায় বসে কাজ করতেছি, কালকে আমি হয়তো ইয়াতে খুলনায় গেলাম, খুলনায় যে আমার হয়তো আমার ল্যাপটপ নিয়ে যায়নি, বাট আমার অনলাইনে সোর্স কোড আছে, আমি অনলাইন থেকে সোর্স কোডটা নামিয়ে আমি আমার কাজ করতে পারি। তো এইটা হচ্ছে সোর্স কোড রিপোজিটরি। আচ্ছা, সো এইটা হচ্ছে গিটহাবের একটা বেসিক ফ্লো। সো এখানে আসলে বিভিন্ন ধরনের পুশ, পুল, আপডেট, কমিট এইগুলোর মাধ্যমে আসলে কাজ করে গিটহাবের প্রসেসটা। আর হচ্ছে যে এখন আমার যেটা হলো সেটা হচ্ছে আমার যারা ডেভেলপাররা ভার্সন কন্ট্রোলিং সিস্টেম হিসেবে গিট ইউজ করছে, আর হচ্ছে রিপোজিটরি হিসেবে গিটল্যাব ইউজ করতেছে। তো এটা দিয়ে আমি আমার প্রজেক্টটাকে ম্যানেজ করতে পারতেছি। সো এখন যে ব্যাপারটা হলো যে আমার সফটওয়্যার ডেভেলপমেন্টের যারা আছে, প্রত্যেকটা ডেভেলপারের কম্পিউটারে নিজস্ব একটা ডিবি আছে, একটা সোর্স কোড আছে, গিট আছে, যেটা দিয়ে এটা হচ্ছে একজন সফটওয়্যার ডেভেলপারের সেট আপ আর কি। তো এইটা হচ্ছে ও যে কাজটা করবে, পুশ করবে অথবা পুল করবে, কোথা থেকে করবে, সোর্স কোড রিপোজিটরি যেটা গিটল্যাব সেটা থ্রুতে করবে। তারপরে ওই সোর্স কোড রিপোজিটরি যখন একটা চেঞ্জ পাবে সোর্স কোডে, তারপরে সে একটা ভিএম এ তার সোর্স কোডটাকে ডিপ্লয় করে দিবে। ডিপ্লয় ওখানে একটা ডিবি থাকবে, টেস্ট ডিবি থাকবে, এবং এই ডিপ্লয়টা যখন চেক করবে কিউএ টিম টেস্ট করবে, টেস্ট করার পরে দেন হচ্ছে যখন কোনো ফিডব্যাক থাকবে সেটা আবার ডেভেলপারের কাছে, এই যে এই পার্ট যেটা ডেভেলপারের কাছে চলে যাবে, ডেভেলপার সে ফিক্সটা করে আবার সিমিলার এই প্রসেসে সার্কেল করতে থাকবে। এইটা হচ্ছে একটা ডেভেলপমেন্ট সাইকেল। সো এই যে সাইকেলটা আমরা এতক্ষণ দেখালাম, এই ইয়াতে মানে যেটা হয় আমাদের আর রিয়েল যখন আমরা ডেভেলপমেন্ট করি, সেই ডেভেলপমেন্টে দেখা যায় অনেক স্প্রিন্ট থাকে, থাউজেন্ড অফ ফিচার থাকে, অনেক ফিচার ফাংশনালিটি অনেক কিছু থাকে আমাদের রিয়েল প্রজেক্টটাতে। আর এটার জন্য থাউজেন্ড লাইন সোর্স কোড লেখা লাগে, হিউজ নাম্বার অফ কমিট করা লাগে। সো এই জিনিস তারপরে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের এই পুরো জিনিসটাকে ম্যানুয়াল বিল্ড করাটা ডিফিকাল্ট। কোন একটা সোর্স কোড করার পরে সেটাকে একটা বিল্ড দিতে হয়। সো এইটা ম্যানুয়ালি করাটা ডিফিকাল্ট, কারণ কোন ডেভেলপার কখন কাজ করতেছে, কে কি করতেছে, এত কিছু ট্র্যাক করাটা ডিফিকাল্ট। এই কারণে আমরা একটা অটোমেটিক সিস্টেম তৈরি করতে চাচ্ছি, যেটার নাম হচ্ছে সিআইসিডি পাইপলাইন। সো সিআইসিডি পাইপলাইনের সুবিধাটা হচ্ছে ডেভেলপাররা ইন্ডিপেন্ডেন্টলি তার কাজ করবে এবং তার মতো করে কোডটাকে রিপোজিটরিতে ডিপ্লয় করবে, মানে পুশ করে দিবে, সেখান থেকে অটোমেটিক আমার সোর্স কোডটা বিল্ড হবে আর কি।
সো এই ধরনের একটা পাইপলাইন সেট আপ করা, যেটাকে বলা হয় সিআইসিডি পাইপলাইন। সো সিআইসিডি পাইপলাইনের জন্য অনেক টুলস আছে। অবভিয়াসলি সিআই সিডির নিজস্ব একটা প্রসেস আছে, প্লাস যদি আদার্স কোনো টুলস ইউজ করতে হয় সেক্ষেত্রে জেনকিন বা এই যে গিট ল্যাবের ভেতর আছে টিম সিটি, সার্কেল সিআই, এরকম আরো অনেক টুলস আছে। আমি অনেস্টলি অনলি জেনকিনে কাজ করেছি বা গিট ল্যাবের পার্টে কাজ করেছি, এইগুলো নিয়ে আমি কখন কাজ করি নাই। বাট এগুলো সবই সিমিলার টুলস, সবগুলোই সিআইসিডি পাইপলাইনের জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, সো আমরা এতক্ষণ পর্যন্ত যে সাইকেলটা নিয়ে কথা বললাম আর কি, এই যে পুরা সাইকেল, এই সাইকেলটা ডেভ অপস, ডেভেলপমেন্ট এবং অপারেশন, সেইটার আমরা ফার্স্ট পার্ট নিয়ে কথা বললাম। এটা হচ্ছে ডেভ অপস এর পার্ট। এতক্ষণ যে সাইকেলটা হইলো সেটা হচ্ছে ডেভ অপস এর ডেভ পার্টটা। এখন আমরা যাব অপারেশন পার্টে, যেটা হচ্ছে মোর কমপ্লেক্স, মানে মোর কমপ্লেক্স ঠিক না, এটা আরেকটা পার্ট। এতক্ষণের যে পার্টটা এটা সাধারণত ডেভেলপার সাইডে ম্যানেজ করতো, এখন হচ্ছে অপারেশনের পার্ট, যেটা হচ্ছে ডেভেলপার অপারেশন দুইজন মিলে কাজ করবেন। সো এইটার জন্য আমরা হচ্ছে এখন অপারেশন পার্টে মুভ করতে চাচ্ছি। তো আমরা এতক্ষণ পর্যন্ত এই সাইকেলটা দেখালাম, আই থিঙ্ক এটা এতটুকু সবার ক্লিয়ার। সো এখন আমরা যদি আরেকটু ক্লোজ লুকে আসি, যে এখানে আমার ডেভেলপার, তিনজন ডেভেলপার তিনটা ডিফারেন্ট কাজ করতেছে আর কি। তারা ডিফারেন্ট গিট ব্রাঞ্চে কাজ করতেছে। এই গিট ব্রাঞ্চেতে তারা কমিট করে একটা রিপোতে দিচ্ছে যে ডেভ 1, ডেভ 2, ডেভ 3 এখানে দিচ্ছে। এরপরে একটা টেস্ট ব্রাঞ্চের থ্রুতে সোর্স কোডটা লাইভ ব্রাঞ্চে যাচ্ছে। আর সিআইসিডি পাইপলাইনের থ্রুতে আমাদের টেস্ট ভিএম এ এই অ্যাপ্লিকেশন গুলা ডিপ্লয় হচ্ছে। আর এইদিকে টেস্টিং যে টিমটা, তারা অলওয়েজ এই জিনিসগুলো চেক করতেছে। টেস্টিং টিমের ভিতর সেলেনিয়াম দিয়ে টেস্টিং টিম হতে পারে, অথবা সাইবার সিকিউরিটির যে টিমটা, এখানে এই পার্টে সাইবার সিকিউরিটি টিমটা ইনভলভ হয়। তারা হচ্ছে যখন অ্যাপ্লিকেশনটা মানে ডিপ্লয় হওয়ার আগ মুহূর্তে টেস্ট সার্ভারে আসেন, টেস্ট সার্ভারে আসলে ওই টেস্ট সার্ভারে তারা বিভিন্ন ধরনের টুলস দিয়ে স্ক্যানিং করে আর কি, সোর্স কোডের ভেতর কোনো প্রবলেম আছে কিনা। তো এই ধরনের কিছু জিনিস এখানে টেস্টিং পার্ট হিসাবে বলা হয়েছে। আচ্ছা, এরপরে আমাদের সোর্স কোডটা যখন ডিপ্লয় হলো সিআইসিডি পাইপলাইনের থ্রুতে, আমরা একটা সার্ভার মেশিনে ডিপ্লয় করলাম আর কি। সো এই সার্ভার মেশিনে আমি যদি দেখাই, এখানে আমাদের অনেকগুলা, যেমন রিসোর্স সার্ভার, টেস্ট অ্যাপ্লিকেশন সার্ভার, লাইভ অ্যাপ্লিকেশন সার্ভার, ডিবি সার্ভার, এরকম অনেক ধরনের সার্ভার থাকে, যে সার্ভারগুলা প্রত্যেকে ডিফারেন্ট ফাংশনে কাজ করে আর কি। আচ্ছা, এই ভিএম জিনিসটা কি? ভিএমটা হচ্ছে আমাদের যে কম্পিউটার, মেইন যে কম্পিউটার, সেই কম্পিউটারের ভেতর আরেকটা কম্পিউটার, যে কম্পিউটারটা মানে কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে ইনসাইড দ্য মেইন কম্পিউটার। ফর এক্সাম্পল, তোমার ডেস্কটপ বা ল্যাপটপ আছে, এই ল্যাপটপের ভেতর আমি একটা ভিএম ইনস্টল করতে পারি, যে যে হচ্ছে ওইখানে আমি চাইলে ম্যাক দিয়ে দিতে পারি, উবুন্টু ইনস্টল দিতে পারি, অথবা কালি লিনাক্স যে কোনো কিছু ইনস্টল দিতে পারি। সো ওইটা কমপ্লিটলি একটা স্বাধীন বা ইন্ডিপেন্ডেন্ট একটা মেশিনের মতো করে কাজ করবে। এই ধরনের একটা মেশিনের কনসেপ্ট যেটা, সেটা হচ্ছে ভার্চুয়াল মেশিন। আচ্ছা, আমরা হচ্ছে এতক্ষণ ভার্চুয়াল মেশিনের কনসেপ্টটা ইউজ করতেছিলাম, কারণ এটা মোস্ট পপুলার বা মোস্ট সবার কাছে জানা। বাট আমাদের হচ্ছে এখন আমরা ভিএম এর বদলে কন্টেনারাইজেশনের কনসেপ্টে যাব। কন্টেনারাইজেশনের সুবিধাটা হচ্ছে, আমরা যদি একটু সুবিধাটা দেখাই, কন্টেনারাইজেশনের এটা একটু ডেপ লেভেলে আর কি, যে কন্টেনারাইজেশনে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন চলে যেটা একটা হোস্ট অপারেটিং সিস্টেমের উপর। ভার্চুয়ালাইজেশন একটা হাইপারভাইজর থাকে, যেটা হচ্ছে কন্টেনারাইজারে থাকে না, একটা কন্টেনার ইঞ্জিন থাকে। এইটা সুবিধাটা হচ্ছে, আমি যদি একটা পিসিতে মানে মাল্টিপল কন্টেইনার ইনস্টল করি, ভিএম যেটা করে, ভিএমটার জন্য আমাদের ডেডিকেটেড একটা র্যাম দিয়ে দিতে হয়, বা ডেডিকেটেড কিছু রিসোর্স দিতে হয়, যেটা হচ্ছে কন্টেনারাইজেশনে দিতে হয় না। কন্টেনারাইজেশনে সে তার যতটুকু দরকার সে ততটুকু নিয়ে নেয়। এটা হচ্ছে জাস্ট বেসিক কনসেপ্ট, বাট এর ডেপথে আরো অনেক কিছু আছে। সো আমরা এই কন্টেনারের কনসেপ্টে যাচ্ছি। আমরা ভিএমটা ইউজ করব না, কারণ ভিএমটাতে আমাদের রিসোর্স ইউটিলাইজেশনটা অনেক বেশি, এই কারণে আমরা কন্টেনারে যাচ্ছি। কন্টেনারের জন্য আমরা ডকার বা রেডশিফট এরকম আরো অনেক টুলস আছে। ডকারটা মোস্ট পপুলার, এইটা কন্টেনার হিসেবে ইউজ হয়। আর এটা হচ্ছে ডকারের জাস্ট ইন্টারনাল আর্কিটেকচার। সো এইটা নিয়ে ডিসকাশন করতে গেলে অনেক বড় ডিসকাশন, আমি এটার ভেতরে যাচ্ছি না এত।
আর এখন আমরা যদি এই ইয়াতে আসি, সার্ভার মেশিনে আসি, আমরা সার্ভার মেশিনে আমাদের অনেক এই যে যে সার্ভার যে মেশিনটা, সেখানে আমি ডকারকে কন্টেইনার হিসাবে তৈরি করেছি, এবং এখানে অনেকগুলা কন্টেইনার আছে, বিভিন্ন ধরনের ইউজার সার্ভিস, ফাইল ম্যানেজার, ডিবিটিভি, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাপ্লিকেশনের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট সার্ভিস আছে আর কি, কন্টেইনার আছে। তো এই প্রত্যেকটাই এক একটা ডকারের ভিতর রান করতেছে আর কি সার্ভার মেশিনে। আচ্ছা, এইবার যেহেতু এখানে অনেক ডকার আছে আর কি, তো ডকার গুলাকে কিভাবে ম্যানেজ করা হয়? ডকারকে ম্যানেজ করার জন্য কন্টেইনার অর্কেস্ট্রেশন বলে একটা কনসেপ্ট আছে, যে হচ্ছে কোন ডকারটা কখন আপ হবে, ডাউন হবে, কোনটা ডিস্ট্রয় হবে, কোনটা নতুন করে আসবে, তাকে অ্যাক্টিভ করতে হবে, এই পুরো জিনিসটা ম্যানেজ করে সে হচ্ছে কন্টেইনার অর্কেস্ট্রেশন। তো এই কন্টেইনার অর্কেস্ট্রেশন এ হচ্ছে ডকারকে ম্যানেজ করার জন্য ব্যবহৃত হয়। তো এইখানে অনেক ধরনের এই অর্কেস্ট্রেশন টুল আছে, যেটার জন্য কুবারনেটস, ডকার সোয়াম, এরকম ওপেন শিফট, এরকম আরো অনেক কিছু আছে। কুবারনেটস বা ডকার সোয়ামটা মোস্ট পপুলার আর কি মার্কেটে জব ফিল্ডের ক্ষেত্রে। তো ম্যাক্সিমাম টাইম কুবারনেটসে বেশি ইউজ করা হয়। এটা খুব ভালো একটা টুলস, যে হচ্ছে কন্টেইনার অর্কেস্ট্রেশন বা ডকারকে ম্যানেজ করার জন্য ব্যবহার করে। আচ্ছা, তো এখন আমরা কন্টেইনার বা ডকার ম্যানেজ করার করলাম আর কি। এখন যেহেতু আমার এই সার্ভার মেশিনে মানে মাল্টিপল টাইপের কনফিগারেশন বা মাল্টিপল টাইপের করতে হয়, বিভিন্ন ধরনের ম্যানেজমেন্ট করতে হয়, সেটা নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, সার্ভার ম্যানেজমেন্ট, এই ধরনের অনেক ম্যানেজমেন্ট করতে হয়। এই ম্যানেজমেন্ট করার জন্য কিছু কনফিগারেশন ম্যানেজমেন্ট সিস্টেমের দরকার হয়। তো এই কনফিগারেশন ম্যানেজমেন্ট সিস্টেম, এটা বিভিন্ন ধরনের এনভায়রনমেন্ট সেটআপ অথবা বিভিন্ন ধরনের নেটওয়ার্ক কানেক্টিভিটি, এইগুলো করার জন্য ব্যবহৃত হয়। তো এখানে কনফিগারেশন ম্যানেজমেন্ট সিস্টেম হিসাবে সাধারণত অ্যানসিয়েবল, শেপ, পাপেট, এরকম সল্ট স্টাক, এরকম আরো এরকম কিছু টুলস আছে, যে টুলস গুলো ইউজ করা হয়। অ্যানসিয়েবল, আমার জানা মতে অ্যানসিয়েবল ও পাপেটটা বেশি ইউজ করা হয় এই কনফিগারেশন ম্যানেজমেন্টের জন্য। বেসিক্যালি এটা সার্ভারের বিভিন্ন ধরনের কানেক্টিভিটি তৈরি করার জন্য এই টুলস গুলা ইউজ করা হয়। আচ্ছা, তো এখন পর্যন্ত আমরা যে পার্টটাতে আসলাম, আমরা কনফিগারেশন ম্যানেজমেন্টে গেলাম, কন্টেইনার অর্কেস্ট্রেশন করেছি, ডকার করেছি আর কি। আর কন্টিনিউয়াস মনিটরিংটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনটাকে সবসময় একটা মনিটরিং এর ভিতর রাখতে হবে, যে আমার অ্যাপ্লিকেশনটা কখনো কোনো ইরর হচ্ছে কিনা, সার্ভারটা প্রপারলি ফাংশন করতেছে কিনা, এই ধরনের এন্টায়ার ম্যানেজমেন্টের জন্য বা সবসময় একটা ভিজিলেন্সে রাখার জন্য কন্টিনিউয়াস মনিটরিং এর জন্য কিছু টুলস ইন্টিগ্রেট করতে হয় আর কি অ্যাপ্লিকেশনের সাথে। সো এই কন্টিনিউয়াস মনিটরিং এর জন্য বিভিন্ন ধরনের টুলস আছে, এরকম আরো অনেক টুলস আছে, নাজিওস, ইএলকে, এরকম অনেক টুলস আছে। সো প্রত্যেকটাই অলমোস্ট সিমিলার টাইপের ফাংশনালিটি, সবগুলাই অ্যাপ্লিকেশনের মনিটরিং এর জন্য ব্যবহার করা হয়। সো এই ধরনের টুলস গুলো দিয়ে বেসিক্যালি অ্যাপ্লিকেশনের হেলথ চেকিং, মনিটরিং, অথবা অ্যাপ্লিকেশন কিরকম স্ট্যাটাসে আছে সেইগুলা নিয়ে সে চেক করে দেখে আর কি। তো এখন পর্যন্ত আমরা ডেভঅপস এর যে সাইকেলটা রান করলাম, সেইখানে আমরা এই ধরনের একটা মানে এটা হচ্ছে আমাদের কমপ্লিট একটা সেটআপ বা কমপ্লিট একটা পিকচার আর কি। তো এইটা যেটা করলাম, এটা হচ্ছে আমরা এতক্ষণ পর্যন্ত এই ডেভঅপস এর পুরো সাইকেলটাকে কমপ্লিট করলাম আমাদের এই সেটআপটা দিয়ে। এর ভেতর ফার্স্টের যে সাইকেলটা, সেটা হচ্ছে ডেভের সাইকেল, ডেভেলপমেন্টের সাইকেল। নেক্সট এর পার্টটা হচ্ছে অপস বা অপারেশনের সাইকেল। তো এটা দিয়ে আমরা এই ডেভ অপস এর পার্টটা কমপ্লিট করলাম। আচ্ছা, এরপরে ডেভ অপস এর ভেতর আসলে মাল্টিপল টিমের কম্বিনেশন, যেমন হচ্ছে ডেভেলপমেন্ট, অপারেশন এবং কিউএ বলতে এখানে সফটওয়্যারের কোয়ালিটি টেস্টিং প্লাস সফটওয়্যারের সিকিউরিটি কোয়ালিটি টেস্টিং, সবারই কম্বিনেশন, সবগুলোর কম্বিনেশন দিয়ে একটা ডেভঅপস এর একটা টিম বা এক্সপার্টিসটা গ্রো হয়। আচ্ছা, এরপরে যখন ডেভ সেকঅপস এর কনসেপ্টটা আসে, সেখানে হচ্ছে আমাদের আগের যে কনসেপ্টটা ছিল সেটার সাথে সিকিউরিটি টিমের স্পেশাল কিছু আসে, কনসেপ্ট আসে, বা স্পেশাল কিছু ওদের এক্সপার্টিসের দরকার হয়, যে এক্সপার্টিসের থ্রুতে আমরা এই ফুল সাইকেলটা রান করতে পারি, যেটা দিয়ে আসলে এনশিওর করা হয় আমার অ্যাপ্লিকেশনটার ডেভেলপমেন্টটা কন্টিনিউয়াস চলবে, এই ডেভেলপমেন্ট সাইকেলে কোনো ম্যানুয়াল ইন্টারভেনশন থাকবে না, এবং অ্যাপ্লিকেশনটা আমি বিভিন্ন ধরনের টুলস ইন্টিগ্রেট করে দিব এই পাইপলাইন বা এই সাইকেলে,
যেই টুলস গুলা অটোমেটিক আমার সফটওয়্যারের কোয়ালিটিটা টেস্ট করে আমাকে অটোমেটিক একটা রিপোর্ট দিবে। এই ধরনের যে সাইকেল বা এই ধরনের যে মানে ভিউ, এই ভিউটা আসলে বেসিক্যালি থেকে মানে ডেভ সেক অপস ডেভেলপমেন্ট, এসইসি সেক মানে সিকিউরিটি এবং অপারেশন, এই তিনটার কম্বিনেশনে আমাদের এই ডেভ সেক অপসটা তৈরি হয়। তো এখানে ডেভ সেক অপস এর জন্য অনেক টুলস আছে, ডিফারেন্ট ডিফারেন্ট পারপাজে, ডিফারেন্ট ডিফারেন্ট স্টেজে। সো আমরা জাস্ট এখানে একটা টপ ভিউ থেকে দেওয়ার চেষ্টা করেছি, যেটা হচ্ছে আমাদের প্ল্যানিং ফেজে আমাদের থ্রেড মনিটরিং টুল বা সিকিউরিটির পলিসি, যেটা কোম্পানির পলিসি হতে পারে, সেই ধরনের কিছু জিনিসগুলা ইন্ট্রোডিউস করতে হয় এই পাইপলাইনে। প্লাস কোডিং এর জন্য আমাদের গিটহাব, সোনার কিউব, সেমক্রাফট, যেটা হচ্ছে সফটওয়্যারের স্ট্যাটিক অ্যানালাইসিস টুল। দেন হচ্ছে এইখানে হচ্ছে বিল্ড লেভেলের জন্য আমাদের বেশ কিছু টুলস এর দরকার হয়। টেস্টিং এর জন্য আমাদের কিছু টুলস এর দরকার হয়, যেগুলো হচ্ছে ডাস্ট টুল, ডাইনামিক অ্যাপ্লিকেশন টেস্টিং, এই ধরনের টুলস, যেটা বার্ড সুইটটা মোস্ট পপুলার। এর বাইরেও আরো অনেক ধরনের ম্যানুয়াল পিটিটিটি এইগুলার ব্যাপার আছে। আর প্লাস হচ্ছে রিলিজ এর জন্য হচ্ছে বিভিন্ন ধরনের টুলস আছে, জেনকিন, গিটল্যাব, সিআই। ডিপ্লয়মেন্টের জন্য বিভিন্ন ধরনের টুলস আছে, যেটা ট্রিভি, অ্যাঙ্কর, এই ধরনের, বা কিউব স্পেস, এই ধরনের কিছু টুলস। তারপরে অপারেশন লেভেলে কিছু টুলস আছে এবং মনিটরিং লেভেলে কিছু টুলস আছে। সো এইগুলার পাইপলাইনের ভেতর এই টুলস গুলাকে অটোমেটিক সেট আপ করে দিতে হয়, যেটার উদ্দেশ্যটা হচ্ছে আমার সফটওয়্যার ডেভেলপমেন্টের ডেভেলপাররা ইন্ডিপেন্ডেন্টলি তার মতো করে কাজ করবে এবং সেখানে কোনো ম্যানুয়াল ইন্টারভেনশন থাকবে না। তারা তাদের মতো করে কাজ করবে, তারা তাদের কাজগুলোকে মানে যখন দরকার হয় তখন ডেলিভার করবে। আমার পাইপলাইনের যে টুলস গুলো আছে, এই টুলস গুলা অটোমেটিক সবসময় চেকিং করতে থাকবে যে কখন কোন সিস্টেমে বা কোন ফিচার ফাংশনালিটিতে প্রবলেম হচ্ছে। সে সেভাবে করে একটা দিয়ে দিবে আর কি, রিপোর্ট দিবে বা একটা অ্যালার্ট দিবে, যেটা থ্রুতে আমরা বুঝতে পারবো যে এই জায়গাটাতে আমাদের ট্রাবল শুট করা দরকার। তো এই ধরনের যে এন্টার সাইকেলটা তৈরি করা, সেটা আসলে ডেভসেকঅপস এর সাইকেল। সো আসলে আমি আগেও যেটা বলেছি যে একটা ডেভসেকঅপস এর একটা এক্সপার্টিসটা বিল্ড করতে একজনের হয়তো 1 থেকে 3 বছর মিনিমাম সময় দরকার হয় আর কি, মোটামুটি লেভেলের একটা এক্সপার্টিস নিতে গেলে। সেক্ষেত্রে আসলে হাফ অ্যান আওয়ারের ভেতর এই জিনিসটা নিয়ে আসলে ডেপথে ডিসকাশন করাটা একটু ডিফিকাল্ট, বাট তারপরে আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব। তারপরেও যদি এই জায়গাটাতে যদি কারোর কোনো স্পেসিফিক কোশ্চেন থাকে, অবভিয়াসলি আমাদের কোশ্চেন আছে সেশন আছে, প্লাস আমাদের এইখানে আমি বলে দিব যে কিভাবে কোশ্চেন করা যাবে আর কি। নেক্সট টাইম ওয়েবিনারের পরেও যদি কেউ কোশ্চেন করতে চায়, সেটা আমরা চেষ্টা করবো আনসার করার। সো আর হচ্ছে যে এটা হচ্ছে আমার একটা পার্সোনাল ওয়েবসাইট আর কি, পার্সোনাল মানে ব্লগিং ওয়েবসাইট। ওইখানে আমি ডেভঅপস এর এন্টার এই লাইফ সাইকেলের প্রত্যেকটা স্টেপ অন বাই অন ডিটেলসে লিখেছিলাম আর কি। এখানে একটা এন্টায়ার মানে রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্টও বিল্ড করা আছে। এটা বেসিক্যালি ডেভঅপস এর একটা পাইপলাইন বিল্ড করা। তো এটা আমার পার্সোনাল মানে টেকনিক্যাল ব্লগ ওয়েবসাইট, সেইখানে আমার এন্টার সবগুলারই মানে ডিটেলস লেখা আছে, যদি কেউ ইন্টারেস্টেড হও এটা দেখতে পারো আর কি। সো থ্যাংক ইউ। আমাদের ফার্স্ট পার্টের ডিসকাশনটা মোটামুটি আমি কমপ্লিট করলাম আর কি। আর এই লেভেলে যদি কারো কোনো কোশ্চেন থাকে, আমরা আমাদের সেশন কমপ্লিট হলে আমরা এটা নিয়ে ডিসকাশন করব, কোশ্চেন আনসারেজ নিব। আর হচ্ছে এই মুহূর্তে আমাদের এখন আমাদের যে নেক্সট পার্টটা, সেখানে হচ্ছে এক্সপ্লোরিং রোড ম্যাপ অ্যান্ড ক্যারিয়ার অপরচুনিটি ইন সাইবার সিকিউরিটি, এবং আমাদের সাথে আমাদের স্পিকার, অনারেবল স্পিকার আছেন ইসমাইল চৌধুরী ভাই, যিনি হচ্ছে মধুমতি ব্যাংকে ভাইস প্রেসিডেন্ট এবং হেড অফ আইটি সিকিউরিটি হিসাবে আছেন। সো ভাইয়া এখন তার লেভেল থেকে ডিসকাশন করবেন। সো থ্যাংক ইউ সো মাচ আমার সাথে থাকার জন্য। আমি আবার ব্যাক করব ভাইয়ার ডিসকাশন কমপ্লিট হলে। সো ভাইয়া যদি একটু আপনার পার্টটা যদি শুরু করেন প্লিজ।